ক্লাস 11 সেমিস্টার 1 আজকের কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার্স, লেখিকা সরোজিনী নাইডু। তো আমি সরোজিনী নাইডু সম্পর্কে এখানে কিছু জিনিস লিখে রেখেছি, সেগুলো এক্সপ্লেন করি প্রথমে। সেটা হচ্ছে পোয়েট অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, অর্থাৎ ভারতের যখন স্বাধীনতা সংগ্রাম চলছিল সেই সময়কার লেখিকা হচ্ছেন সরোজিনী নাইডু। তার একটা পলিটিক্যাল ফিগার ছিল, পলিটিক্যাল একটা অ্যাক্টিভিটি ছিল। যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন হয় তখন তিনি প্রথম একজন মহিলা ব্যক্তিত্ব যিনি সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন, যেটা এখানে লেখা রয়েছে, ফার্স্ট ওম্যান টু বি প্রেসিডেন্ট অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এছাড়াও তাকে গান্ধীজি নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া এই উপাধি দিয়েছিলেন। নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া এটা একটা উপাধি। নাইটেঙ্গেল হলো একটা পাখির নাম, তার মিষ্টি সুরের জন্য এই নাইটেঙ্গেল বিখ্যাত। তো তাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া উপাধি দেওয়া হয়েছিল কারণ হচ্ছে তার এলোকুয়েন্ট পোয়েট্রি, অর্থাৎ তার কবিতাগুলো ছিল একটা সুরেলা ছন্দের কবিতা। সবসময় সব কবিতাগুলো তার ম্যাক্সিমাম, সেজন্য তাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তিনি তার লিটারেরি ওয়ার্কসের জন্য, অর্থাৎ সাহিত্যের কাজকর্মের জন্য পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। আর তিনি ছিলেন পলিটিক্যাল ফিগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অর্থাৎ সমাজ সংস্কারক বা সমাজসেবী। এছাড়া পলিটিক্যাল ফিগার তো তিনি ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব। আর তার কবিতার মধ্যে আমরা যে থিমগুলো খুঁজে পাই সেটা হচ্ছে লাভ, ভালোবাসা, ফেথ, বিশ্বাস, ওম্যানহুড অর্থাৎ নারীত্ব, মাদারহুড অর্থাৎ মাতৃত্ব, প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম, ইন্ডিয়াননেস মানে ভারতীয় ভাবাবেগ বা ভারতীয়তা। নেক্সট এবং লাস্ট যে পয়েন্ট লেখা আছে, সাফরাজিস্ট। সাফরাজিস্ট শব্দটি হচ্ছে একটি আন্দোলন টাইপের একটা শব্দ। যে আন্দোলনটা হয়েছিল যাতে করে মহিলারা ভোট দান করতে পারে বা সমস্ত সাধারণ নাগরিক গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দান করতে পারে, তার জন্য সরোজিনী নাইডু একটা আন্দোলন বা একটা প্রতিবাদ বিদ্রোহ করেছিলেন। তার জন্য তাকে সাফরাজিস্ট বলা হতো। তিনি এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই হচ্ছে তার মোটামুটি জীবনের বিশেষ বিশেষ ক্রিয়াকর্ম। এবার আমরা যে কবিতাটি আজকে পড়ছি, দ্য ব্যাঙ্গেল সেলার্স, এটা তার দ্বিতীয় একটা কাব্যগ্রন্থ ছিল যেখান থেকে আমরা এটা নিয়েছি। সেটা হচ্ছে এখানে লেখা আছে সোর্স, দ্য বার্ড অফ টাইম, 1912 সালে পাবলিশড হয়েছিল। এটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, বার্ড অফ টাইম। তো এই কবিতাটার মধ্যে আমরা যাদেরকে দেখতে পাবো মেন ক্যারেক্টার স্কেচ, তারাই হলো ব্যাঙ্গেল সেলার্স এবং ব্যাঙ্গেল বায়ার্স। ব্যাঙ্গেল মানে আমরা সবাই জানি চুড়ি বা বালা। তো ব্যাঙ্গেল সেলার অর্থাৎ যারা চুড়ি বিক্রেতা, এবং বায়ার্স অর্থাৎ যারা চুড়ি ক্রেতা, চুড়ি যারা কিনবে এবং চুড়ি যারা বিক্রি করবে, তাদেরকে নিয়ে এই কবিতাটি। এই কবিতার মধ্যে সেলিব্রেশন অফ ইন্ডিয়ান ওমেন্স লাইফ, ট্র্যাডিশন অ্যান্ড কালচার এই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ ভারতীয় মহিলা বা নারীদের যে জীবন, তাদের যে ঐতিহ্য, তাদের যে কালচার, সেটাকে তুলে ধরা হয়েছে। আমরা আমাদের ইন্ডিয়ার অনেক লেখক, সাহিত্যিক, কবিদেরকে পাবো যারা আমাদের ইন্ডিয়ান কালচারকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন মুল্ক রাজ আনন্দ। তো এরকম আরো অনেক আছে, রাজা রাও আছে, এরকম আরো অনেকে আছে। তো তাদের মধ্যে সরোজিনী নাইডু একজন, যিনি ইন্ডিয়ান কালচারকে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। ইমোশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, ইনি নিজে একজন মহিলা, তাহলে মহিলাদের যে ব্যাপার স্যাপারগুলো সব ভালো বুঝবে, তাই না? সরোজিনী নাইডু সেই ব্যাপারগুলোকে ভালো করে বুঝেছিলেন এবং সেইগুলোকে আবেগ দিয়ে এবং নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে তিনি তার কবিতাগুলোকে লিখতেন। তাছাড়াও তিনি ছিলেন পলিটিক্যাল ফিগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে মেলামেশা করতেন, যার ফলে তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স ছিল যে সমাজের মানুষ, ইন্ডিয়ার মহিলারা কি চায়, কিভাবে তারা জীবনযাপন করে, তাদের ঐতিহ্যটা কি, তাদের ট্র্যাডিশনটা কি, তাদের আবেগটা কেমন, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে আয়ত্ত হয়ে গিয়েছিল, আত্মস্থ হয়ে গেছিল। সেই জায়গা থেকে তিনি কবিতাগুলো লিখতেন এবং আমাদের এই কবিতাটার মধ্যে আমরা সেই আত্মস্থতার উপলব্ধিটা দেখতে পাবো। ভেরিয়াস স্টেজেস অফ ওমেন লাইফ বা ওমেন, মহিলাদের জীবনের যে বিভিন্ন ধাপ, সেই ধাপগুলো আমরা এই কবিতাটা সুন্দরভাবে দেখতে পাবো। একটা নারী যখন প্রথম জন্মগ্রহণ করে তখন সে তার কারোর মেয়ে থাকে। তারপরে যখন আস্তে আস্তে বড় হয় সে কারোর দিদি হয়, কারোর বোন হয়। তারপর আস্তে আস্তে যখন আরো বড় হয় তখন সে কারোর প্রেমিকা হয়। তারপর আরো বড় হয় তখন সে কারোর স্ত্রী হয়। তারপর আরো বড় হয় তখন সে কারোর মা হয়। তারপর আরো বড় হয় তখন সে কারোর ঠাকুমা হয়। তারপর আরো বড় হয়, দিয়ে পটলটা তুলে ফেলা। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই কবিতাটার মধ্যে চুরির মাধ্যমে দেখতে পাবো মেয়েদের জীবনকে কিরকম ভাবে, যে একটা বয়স থাকে যে বয়সের পরে মেয়েরা আর সেই পোশাকগুলো পরবে না। একটা বয়স থাকে যে যে বয়সের পরে সেই কালারের রংগুলো বা সেই কালার গুলোকে আর মহিলারা পরে না।
বা সব মানুষই এখানে যেহেতু নারী কেন্দ্রিক বা ওম্যানহুডকে সেলিব্রেট করছে, নারীত্বকে ব্যাখ্যা করছে, তাই এখানে আমরা নারীদেরকে দেখবো, নারীদের জীবনটাকে দেখবো যে কিভাবে এই ব্যাঙ্গেলস গুলোর কালারের মাধ্যমে এই লেখক বা লেখিকা নারীদের জীবনটাকে এক্সপ্লেন করছেন, নারীদের জীবন চক্রটাকে তুলে ধরছেন। এটা আমরা দেখতে পাবো। এবং এখানে যে 4টে স্ট্যান্জা আছে তার মধ্যে প্রথম স্ট্যান্জাটা বাদ দিয়ে বাকি 3টে স্ট্যান্জা একদম পরিষ্কারভাবে মেয়েদের জীবনের একটা স্টেজকে তুলে ধরা হয়েছে। এখানে 4টে স্ট্যান্জা আছে, তার মধ্যে মোট 24টি লাইন। তাহলে এক একটা স্ট্যান্জা কটা করে লাইন পাচ্ছে? 4টে স্ট্যান্জা, 24টা লাইন। তাহলে এক একটা স্ট্যান্জায় কটা করে লাইন থাকে? 6টা করে। তাহলে 6টা করে লাইনকে আমরা বলছি কাপলেট। কাপল মানে হচ্ছে কি জানিস তো? কাপল মানে জোড়া। কাপল থেকে এসছে কাপলেট, অর্থাৎ দুটো লাইনকে বলা হচ্ছে কাপলেট, এবং দুটো লাইনকে শেষে যদি অন্তমিল থাকে তাহলে সেটাকে কাপলেট বলে। তো সেই কাপলেট 3টে করে আছে, তাহলে কটা লাইন হলো? 6টা। এমনি করেই প্রত্যেকটা স্ট্যান্ডারে 3টে করে কাপলেট আছে এই কবিতাটাই। এবং এই কবিতাটার রাইম স্কিম কি আছে? AABBCC। আমরা যদি বইটা দেখি তাহলে তোদেরকে একদম দেখিয়ে দিতে পারবো। দেখ প্রথম লাইনটা কি আছে? বিয়ার, তারপর আছে ফেয়ার, মিললো AA, ব্রাইট লাইট BB, লাইভস ওয়াইভস CC, হয়ে গেল। তারপর আবার নেক্সট যখন দ্বিতীয় স্ট্যান্ডে আসবো, রিস্ট মিস্ট AA, ড্রিম স্ট্রিম BB, ক্লিপস লিভ CC। এরকম ভাবে AABBCC এই ফরম্যাটে আমাদের এই কবিতাটা থাকবে। আর এই কবিতাটা ফ্রি ভার্স, মানে এটার কোনো মিটার নাই। আয়াম্বিক, টেট্রামিটার, বায়াম্বিক, পেন্টামিটার, বায়াম্বিক, ট্রাইমিটার, এরকম কোনো মিটার নাই। এই আয়াম্বিক, টেট্রামিটার, পেন্টামিটার কি এই জিনিসগুলো পরে একদিন বলবো। মুদ্রা কথা জেনে রাখবি MCQ এর জন্য, এটা হচ্ছে ফ্রি ভার্স। আর এই কবিতাটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে আছে। ফার্স্ট পার্সন ন্যারেটিভ মানে কি? লেখিকা যেন নিজেই ব্যাঙ্গেল সেলার্স, যে নিজেই এই গল্পটা আমাদেরকে বলছেন, এটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ। এই ছিল আজকের এই কবিতাটা সম্পর্কিত এবং লেখিকা সম্পর্কিত কথাবার্তা। এবার আমরা ডিরেক্ট ঢুকে যাব কবিতায়। প্রথম স্ট্যান্জা, ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমরা চুড়ি বিক্রেতা গো, হু বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, আমরা বহন করি আমাদের চকচকে ভার ওই মন্দিরের মেলায়। তাহলে আমরা এটা সবসময় লক্ষ্য করি যে যে কোনো মেলা কোনো একটা উপলক্ষে বসে। যেমন আমাদের গ্রামের মেলাটা শ্যামচাঁদ ঠাকুর উপলক্ষে বসে, তারকেশ্বর এই শিব ভোলানাথের উদ্দেশ্যে মেলা বসে। তারপরে বিভিন্ন জায়গায় দেখবি যেখানে যেখানে মেলা বসে, আমাদের কিরিটেশ্বরীতে ওই পৌষ মাসের সময় মেলা বসে। বিভিন্ন পুজো আর্চা যখন হয় মন্দিরে মন্দিরে, তখন কিন্তু মেলা বসে, এবং সেই মেলাতে এই ধরনের চুড়ি বিক্রেতারা কিন্তু চুড়ি বিক্রি করতে যায়। তাছাড়াও বিভিন্ন হস্তশিল্পের কাজ যারা করে, দেখবি আমাদের মেলাতেও অনেকে সেই কাঠের তৈরি খেলনা, তারপরে বেলনা, চাকতি, বিভিন্ন হাতের কাজ যারা করে তারা কিন্তু সেখানে নিয়ে গিয়ে বিক্রি করে। আমরা যদি সবচেয়ে বড় বোলপুরে শান্তিনিকেতনের যে মেলা, সেখানে যদি যাই, সেখানে দেখবো হস্তশিল্পের প্রচুর কালেকশন থাকে। তো এখানে আমরা মেনলি ব্যাঙ্গেল সেলারদের কথা পড়ছি, যারা হচ্ছে চুড়ি বিক্রেতা। এবং আমি আগেই বলেছি কবিতাটি ফার্স্ট পার্সন ন্যারেটিভে, অর্থাৎ তারা আমি করেই কথাটা বলছে। তো বলছে আমরা চুড়ি বিক্রেতা, আমরা তারা যারা বহন করি আওয়ার সাইনিং লোড, আমাদের এই চকচকে বোঝা। চকচকে বোঝা কেন বলছে? সাইনিং লোড, কারণ লোড অফ সাইনিং ব্যাঙ্গেলস। লোডটা কিসের লোড? ওই ব্যাঙ্গেলস এর লোড, যে ব্যাঙ্গেল গুলোকে তারা তাদের ঝুড়ির মধ্যে চাপিয়ে নিয়েছে, মাথায় দিয়ে যাচ্ছে। সেই ঝুড়িটার উপরে যখন আলো পড়ছে তখন আলোটা পড়ে চকচক চকচক করছে, তাই বলছে সাইনিং লোড। আবার এই চুড়িটাই হচ্ছে একটা মহিলার হাতের অলংকার, একটা মহিলার শোভাবর্ধক একটা অলংকার। এই চুড়ি, এই ব্যাঙ্গেলটা যখন কোনো মহিলা ধারণ করে তখন তার একটা ভার চলে আসে তার উপরে। কিরকম ভার? দেখবি বাচ্চা ছেলের হাতে কখনো সেভাবে ওই ধরনের ব্যাঙ্গেল পরানো হয় না। সে যখন আস্তে আস্তে বড় হয় তখন তার নিজস্ব সাজগোজ করার ক্ষমতা তৈরি হয়, সাজগোজের ইচ্ছা তৈরি হয়, তখন সে চুড়ি পরে। তারপর আস্তে আস্তে যত সে জীবনের পথে এগিয়ে যায়, তখন তার জীবনের বিভিন্ন স্টেজে বিভিন্ন রঙের চুড়ি পরার প্রয়োজনীয়তা আসে। এটাই হচ্ছে ইন্ডিয়ান ট্র্যাডিশন, যেটা তুলে ধরতে চেয়েছেন আমাদের লেখিকা সরোজিনী নাইডু। তাহলে আমরা এই যে লোডটা বলছি, সে লোডটা আসলে একটা মহিলার লোড, যে লোডটা একটা মহিলাকে, একটা নারীকে সারা জীবন বয়ে যেতে হয়, ফ্রম ভেরি বার্থ টু আলটিমেট ডেথ। একটা মেয়ের জীবন অতটা সহজ নয়। সরোজিনী নাইডু সেটা নিজের জীবন দিয়ে বুঝেছেন, নিজের ইমোশন এবং এক্সপিরিয়েন্স দুটো দিয়েই তিনি প্রকাশ করছেন। এবং তাই প্রথম স্ট্যান্ডার প্রথম
2 লাইনের মধ্যে প্রথম কাপ্লেটের মধ্যে তিনি উল্লেখ করছেন শাইনিং লোড, দেখতে চকচকে মনে হলেও এটা একটা লোড। টু দ্য টেম্পল ফেয়ার, আমরা ওই মন্দিরের মেলায় এই চুড়িগুলোকে বহন করে নিয়ে আসছি, তোমরা কি চুড়ি নেবে? হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, কে বা কারা কিনবে এই খুবই ভঙ্গুর চকচকে রামধনু রঙে রঙা বা রঞ্জিত এই আলোর সার্কেল গুলো? ব্যাঙ্গেল দেখতে কেমন হয়? সার্কেল মানে গোল, সার্কেল মানে গোল, বুঝিস তো? তাহলে এই ব্যাঙ্গেল গুলো হচ্ছে সার্কেল, তাহলে যে সার্কেল অফ লাইট, আলোর গোল্লা বা আলোর একটা মানে সার্কেল মানে কি বলবো, গোল, গোল থেকে গোল্লায় বললাম। তা এখানে সার্কেল অফ লাইট বলছে, প্রথম থেকে দেখ। হু উইল বাই দিস ডেলিকেট, ডেলিকেট মানে কি? ডেলিকেট মানে হলো ফ্র্যাজাইল বা ভঙ্গুর। তাহলে যেসব জিনিসগুলো ফ্র্যাজাইল বা ভঙ্গুর হয় সেই জিনিসগুলোকে আমাদেরকে কেমন করে আগলে রাখতে হয়? ছুঁড়ে ফেলা যায়? এই যে বোতলটা যেটা তুই ইউজ করছিস সেটা যদি কাঁচের হতো, যদি ধপ করে একটু আগে পড়লো, ফেলতে পারতিস? ফেললে কি হতো? বাস। একটা গ্লাস ধর স্টিলের, দে তো গ্লাসটা ছুঁড়ে দিয়ে দিলাম। যদি কাঁচের হয় ছুঁড়ে দিতে পারবি? এসে হাতে হাতে দিতে হবে। তাহলে যেসব জিনিস ভঙ্গুর সেসব জিনিসের পিছনে দেখবি লেখা থাকে, অ্যামাজন থেকে ওদের পার্সেল আসছে, একটা জিনিস কাঁচের আছে, বাইরে লেখা থাকবে ভঙ্গুর, সরি ইংরেজিতে লেখা থাকবে ফ্র্যাজাইল, হ্যান্ডেল উইথ কেয়ার, মানে যত্ন সহকারে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে, মানে বহন করা নিয়ে যাওয়া আসাতে যত্নবান হতে হবে। তাহলে এখানে সেই ব্যাঙ্গেলস গুলো যেগুলো হচ্ছে ডেলিকেট অর্থাৎ ফ্র্যাজাইল, ভঙ্গুর, তাহলে এইগুলো ভঙ্গুর কারণ এর ম্যাটেরিয়ালটা হচ্ছে ভঙ্গুর। এবং এটার মধ্যে যে ইনার মিনিং আছে সেটা হলো এই ব্যাঙ্গেল গুলো কে পরে, কারা পরে? মেয়েরা পরে। মেয়েরা হচ্ছে এরকমই ডেলিকেট, একটুতেই কেঁদে ফেলে। মেয়েরা হচ্ছে এরকম ডেলিকেট, একটুতেই তারা আঘাত পায়। মেয়েরা হচ্ছে এরকম ডেলিকেট, একটুতেই লজ্জা পায়। তার জন্য মেয়েদের ইমোশন সবসময় আলটিমেট লেভেলে থাকে, তাই মেয়েরা হচ্ছে ডেলিকেট। এবং তো এখানে রামধনু রঙে রঞ্জিত বলতে চাইছে যে ব্যাঙ্গেল গুলো রং বেরঙের আছে এবং সেটাই মেয়েদের বিভিন্ন জীবনের স্টেজকে বলছে। আর যে সার্কেলস অফ লাইট, আলোর যে গোল্লা, সেই সার্কেলস অফ লাইট মানে হলো আলোর চক্র, এটা আসলে ইন্ডিকেট করছে সার্কেল অফ ওম্যানস লাইফ। দেখ আমাদের বাড়িটাকে যদি তুই লক্ষ্য করিস, তাহলে আজকে যে বৃদ্ধ আছে সে একদিন বাচ্চা ছিল, সেই মহিলাটা একদিন বাচ্চা ছিল, তারপরে সে আস্তে আস্তে তার স্টেজ পার করতে 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 আজকে বৃদ্ধ হয়েছে। এবারে ওই ওই মহিলা যখন বৃদ্ধ হলো তখন কেউ না কেউ আবার বাচ্চা হয়েছে। ফলে এই যে ওম্যান জাতি বা মহিলা জাতি বা নারী জাতি, এদের যে জীবনের চক্র, এটা কিন্তু গোল 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 করে চলতেই থাকবে। সাপোজ ধর এই একটা মহিলা, এই বাচ্চা আছে, ঘুরতে 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 এসে আবার বৃদ্ধ অবস্থায় এলো, যে আবার বাচ্চা, আর একটা বাচ্চা তৈরি হলো, আবার সে, আবার সে, আবার সে চললো, এইভাবে 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 কিন্তু চলতেই থাকবে, চক্রটা চলতেই থাকবে। মহিলা জাতির যে লাইফের চক্র সেটা কিন্তু চলতেই থাকবে। কারণ এই আজকে যে বৃদ্ধ, সেই একই মোমেন্টে কেউ না কেউ বাচ্চা আছে, সেই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হবে আর একটা কেউ বাচ্চা হবে, সে যখন একটু বড় হয় যখন আরেকটা কেউ বাচ্চা হবে। অর্থাৎ এই যে সার্কেল অফ লাইট, এই সার্কেল অফ মহিলাদের যে লাইফ, সেটা কিন্তু চক্রাকারে চলতেই থাকবে। তাই এই কবিতাটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবেই এবং আজীবন কাল ধরে চলতেই থাকবে, কারণ এটা সর্বকালে সত্য। লাস্টারাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস, এই চুড়িগুলোকে বলা হচ্ছে লাস্টারাস টোকেনস। লাস্টারাস মানে হচ্ছে ব্রাইট, উজ্জ্বল, চকচকে। টোকেন মানে হলো গিফট। তাহলে এই চুড়িগুলো তো আমরা কাউকে গিফট দেওয়ার জন্য ব্যবহার করি। কেউ তার ভাইয়ের বোনের জন্য নিয়ে আসে, কোনো দাদা তার বোনের জন্য, কোনো ভাই তার দিদির জন্য, কোনো প্রেমিক তার প্রেমিকার জন্য, কোনো স্বামী তার স্ত্রীর জন্য, কোনো ছেলে তার মায়ের জন্য আনে কিনা গিফট হিসাবে। তাই বলছে লাস্টারাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস। এইখানে এই রেডিয়েন্ট লাইভস বলতে বোঝানো হচ্ছে মহিলাদের জীবনকে। রেডিয়েন্ট মানে হচ্ছে উজ্জ্বল। কেন উজ্জ্বল? কোনো বাড়িতে যদি মহিলা না থাকে তো তুই ওই বাড়িতে গেলে বুঝতে পারবি যে এই বাড়িতে কোনো মহিলা থাকে না। ঘরটা দেখবি নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, বাড়িতে ঠিকঠাক সময়ে রান্না হয়নি, ঠিকঠাক সময়ে যেটা হওয়ার কথা সেটা হয়নি। কারণ মহিলাদের মধ্যে বাই বার্থ ইনবিল্ট এই কোয়ালিটিটা বাই ডিফল্ট ঈশ্বর দিয়েছেন, এই গুণটা, যে গুণের কারণে একটা সংসার সুখী হয়, রমণীর গুণ বলে না, যে গুণের কারণে একটা সংসার রেডিয়েন্ট হয়ে ওঠে,
উজ্জ্বল হয়ে ওঠে, সুশৃঙ্খল হয়ে ওঠে। এই গুণটাই ঈশ্বর প্রদত্ত। রেডিয়েন্ট লাইভস বলতে এখানে তাই ওম্যান লাইভস এর কথা বলা হয়েছে, মহিলাদের জীবনের কথা বলা হয়েছে। LIVES লাইভস। রেডিয়েন্ট লাইভস বলতে এখানে কাদের জীবনের কথা বলা হচ্ছে তাহলে? মহিলাদের জীবনের কথা বলা হচ্ছে। অর্থাৎ উজ্জ্বল জীবনের জন্য ভালোবাসার উজ্জ্বল গিফট হিসেবে কেউ না কেউ এই চুড়িগুলোকে নিয়ে যায়। তাহলে এখানে উজ্জ্বল জীবন বলতে কাদের জীবন? মহিলাদের জীবন। সে মহিলা হতে পারে বাচ্চা, সে মহিলা হতে পারে আমার ঠাকুমা। ঠিক আছে? তাহলে রেডিয়েন্ট লাইভস বলতে মহিলাদের জীবন। ফর হ্যাপি ডটার্স, এবং এখানে স্পেসিফিক্যালি বলছেও হ্যাপি ডটার্স কোনো হাসি খুশি মেয়ের জন্য তার বাবা নিয়ে যাচ্ছে, অথবা হ্যাপি ওয়াইভস কোনো হাসি খুশি স্ত্রীর জন্য তার স্বামী নিয়ে যাচ্ছে। এটা ছিল ফার্স্ট স্ট্যাঞ্জা। দেখো সেকেন্ড স্ট্যাঞ্জা। সাম আর মিট ফর এ মেইডেন রিস্ট। কিছু কিছু চুড়ি আবার বানানোই হয়েছে অবিবাহিত নারীদের হাতের জন্য। মেইডেন মানে আমরা জানি আনম্যারিড গার্ল বা অবিবাহিত মেয়ে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। রূপলি এবং নীল ঠিক যেন পর্বত বেষ্টিত কোনো কুয়াশা। এখানে পর্বত বেষ্টিত কুয়াশাগুলো কেমন হয়? পর্বতের কুয়াশাগুলো হয় অনিশ্চিত, কখন যে আসবে আর কখন যে সরে যাবে সেটা কেউ বলতে পারে না। অর্থাৎ এই যে অনিশ্চয়তা, এই আনসার্টেনটি, এটাই আসলে একটা মেইডেন গার্লের মনের ভাব, যে হাউ উইল বি মাই ফিউচার আফটার ম্যারেজ। এই চিন্তায় বিভোর হয়ে থাকে একটা আনম্যারিড গার্ল, আমার ফিউচার জীবন কেমন হবে। তাই মাউন্টেন মিস্ট এটা সিম্বলাইজ করছে unknown future life of a maiden girl. মাউন্টেন মিস্ট এখানে অ্যাজ দিয়ে তুলনা করা হচ্ছে, এটা একটা সিমিলি। Some are flushed like the birds that dream on the tranquil brow of a woodland stream. Some are flushed. Flushed হচ্ছে ক্রিমসন কালার বা ডিপ রেড কালার। যে ডিপ রেড কালারটা আমরা দেখতে পাবো কিসের মতন তুলনা করেন সেটা লাইক দ্য বার্ডস, ফুলের কুঁড়ির মতন। একটা ফুলের কুঁড়ি, যে কুঁড়িটা এখনো ইম্যাচিওর, এখনো ম্যাচিওরড হয়নি, এখনো ফুলে পরিণত হয়নি, অপরিণত একটা ফুল, সেই ফুলের রং হচ্ছে ফ্লাস্ট, সেই কালারের চুড়ি। অর্থাৎ একটা নারী যখন তার নারীত্বের সূচনা হয় প্রথম রক্তস্রাবের মাধ্যমে, সেটাই তার নারীত্বের সূচনা। সেই সূচনাকে এখানে সেলিব্রেট করা হচ্ছে ফুলের কুঁড়ির সঙ্গে এই চুড়ির রঙের তুলনা করে। এই নারীত্বের সূচনার পর থেকে একটা নারীর মন যেভাবে পিওর এবং ভার্জিন থাকে, সেই ভার্জিনিটি এবং পিউরিটিকেও তুলনা করা হচ্ছে এই রঙের উপমা নিয়ে এসে। এবং এর সঙ্গে আরো একটি অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে, সেটা হলো সাইনেস অফ গার্ল। একটা মহিলা এই বয়স থেকেই কিন্তু লজ্জা পেতে আরম্ভ করে, আক্ষরিক অর্থে যেটাকে আমরা লজ্জা বলে জানি, এবং তার ব্লাশ প্রকাশ দেখা যায় তার গালের লাল আভায়। সেই আভায় হচ্ছে ফ্লাস্ট ক্রিমসন এবং ডিপ রেড কালার। তাহলে এই যে ফ্লাস্ট, এই শব্দটার মাধ্যমে নারীদের যে একটা গুরুত্বপূর্ণ স্টেজ, নারীত্বের সূচনা কাল, টিন এজ বা বয়ঃসন্ধি কালের সময়, যখন থেকে নারীরা প্রথম নারী হয়ে ওঠা শুরু করে, সেই সময়কে ইন্ডিকেট করছে। এবং সেই ফুলের সঙ্গে তুলনা করছে যে ফুলটা স্বপ্ন দেখে অন দ্য ট্রাঙ্কুইল ব্রো, শান্ত অগ্রভাগে। ব্রো শব্দের অর্থ হলো অগ্রভাগ, যেমন মেয়েরা আইব্রো পরে, ভুরুটাকে এই জায়গাটায় এসে ছুচালো করে দেয়, সেই ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, অর্থাৎ বনভূমি থেকে বয়ে আসা একটা নদীর অগ্রভাগের কাছে যে ফুলের কুঁড়িগুলি ফুটে ওঠে, সেই কুঁড়ির মতন লাল টকটকে সেই রঙের চুড়িও কিছু কিছু রয়েছে। এবং এগুলো কাদের জন্য? ডেডিকেটেডলি মেড ফর মেইডেন গার্লস, অবিবাহিত নারীদের জন্য। সাম আর অ্যাগ্লো, কিছু কিছু আবার ব্রাইট। অ্যাগ্লো শব্দের অর্থ হলো ব্রাইট, উজ্জ্বল। কিছু কিছু আবার উজ্জ্বল। উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, সেই সমস্ত ফুলের মতন যেগুলো ক্লিভস, ঝুলে আছে। ক্লিভ শব্দের অর্থ হলো ঝুলে থাকা, যেগুলি ঝুলে আছে। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। লিম্পিড শব্দের অর্থ হলো স্পষ্ট, গ্লোরি শব্দের অর্থ হলো গরিমা বা গৌরব।
অর্থাৎ সেই সমস্ত ফুলের মতো যে ফুলগুলি স্বমহিমায় ঝুলে আছে নতুন গজানো কচি পাতার সঙ্গে, নিউবর্ন লিভস, নতুন গজানো কচি পাতার সঙ্গে। তাহলে নতুন গজানো কচি পাতার একটা ফিউচার আছে, একটা ভবিষ্যৎ আছে, তার এখনো পরিপূর্ণ পূর্ণাঙ্গ হয়ে ওঠা বাকি। দ্য নিউবর্ন লিভস আর ইয়েট টু বি ম্যাচিওরড, দ্য ব্লুম ইজ ইয়েট টু বি ফ্লাওয়ার, এখনো ফুল হওয়া বাকি, এখনো তার পরিণত হওয়া বাকি। অর্থাৎ এই শব্দগুলো, এই অনুষঙ্গগুলো কিন্তু সেই মেডেন গার্ল বা আনম্যারিড গার্লসদেরকেই কিন্তু ইন্ডিকেট করছে এবং তাদের জন্য চকচকে কিছু চুড়ি তৈরি করা হয়েছে। তাহলে এইখানে এই সেকেন্ড স্ট্যান্ডার্ডটা আমরা পিওরলি ডেডিকেটেড টু আমাদের মেডেন গার্ল। এখানে লিম্পিড গ্লোরি আসলে ইন্ডিকেট করছে ফ্রেশনেস অফ মেডেন গার্ল। একটা মেডেন গার্ল যেরকম ফ্রেশ থাকে, যেরকম পবিত্র থাকে, যেরকম সতী হয়ে থাকে, ভার্জিনিটি অ্যান্ড পিউরিটি অফ এ মেডেন গার্ল, দ্যাট ইজ ফ্রেশনেস অফ এ মেডেন গার্ল ইজ ইন্ডিকেটেড হেয়ার। সেই ফ্রেশনেস, সেই তরতাজা প্রাণবন্ত যৌবনকে উল্লেখ করতে চেয়েছেন মহিলা লেখক সরোজু নাইডু এই কবিতার এই স্ট্যান্ডায়। তাহলে এখানে সেকেন্ড স্ট্যান্ডায় আমরা তিনটে জিনিস দেখতে পেলাম, তিনটে তুলনা। একটা তুলনা হচ্ছে আমাদের মাউন্টেন মিস্টের সঙ্গে, একটা তুলনা হচ্ছে আমাদের বার্ডস ফুলের কুঁড়ির সঙ্গে, আর একটা তুলনা হচ্ছে আমাদের ব্লুম যেটা নতুন কচি পাতার সঙ্গে ঝুলে আছে। এই তিনটে তুলনা। আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে বাকি দুটো স্ট্যান্ডার্ড এক্সপ্লেনেশন এবং অ্যানালিসিস গুলো।